বি অ্যাটেন্টিভ অ্যান্ড এনজয় দ্য। আজকে সোহাগ স্যার আমাকে বলেছে যে ইংলিশ টেন্স এর উপরে ক্লাস নিতে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখেন, টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা অনেকেই কিন্তু কথাটা জানি। মাদার, আমরা প্রত্যেকেই কিন্তু মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছি। এই ইংরেজি ভাষাটাও কিন্তু টেন্স থেকে এসেছে। টেন্স শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল বা সময়। তো এই টেন্স শিখতে গেলে আমাদের সর্বপ্রথম বা ইংরেজি ভাষাটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ এট ফার্স্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ সাম রাইট ফর্ম অফ ভার্ব অর ভার্ব ফর্মস, সরি রাইট ফর্ম না, কনজুগেশন অফ ভার্বস। অর্থাৎ দেখেন এখানে এই কনজুগেশন অফ ভার্ব, আমি বলেছি যে সর্বপ্রথম এই কনজুগেশন অফ ভার্ব শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ আমি যখন প্রেজেন্ট টেন্সে একটা কথা বলবো, যেমন আমি যাই, তখন আমাকে কি বলতে হবে? আমি যাই, তখন আমাকে বলতে হবে আই গো। আই গো। দেখেন, আজকের ক্লাসটা যারা, আমি আবারও শুরুতেই বলে রাখি, ইংলিশে খুবই দুর্বল বা কথা বলতে গেলে অনেক ভয় হয়, জড়তা রয়েছে, কথা আপনার মনে আসে, পেটের ভিতরে থাকে কিন্তু মুখে আসে না। আমি টেন্স ব্যবহার করে প্র্যাকটিক্যাল জায়গাটা আমি দেখিয়ে দিব যে টেন্স কেন শিখবো এবং টেন্স ব্যবহার করে কিভাবে আমরা ইংরেজিতে সহজে কথা বলতে পারি। তো সেই জায়গাটার ভিতরে একটা বিষয় হচ্ছে আমাদের সর্বপ্রথম কনজুগেশন অফ ভার্ব। অর্থাৎ আমরা জানি V1, V2, V3 বা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা পাস্ট সিম্পল ফর্ম, যে দ্বিতীয় সারি, আর লাস্টে তৃতীয় সারিকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা কিন্তু অনেক জায়গায় দেখেছি, এ বাদেও অনেক কিছু কিছু বইতে V3-র পরে V4, V4 এবং V5 দেওয়া থাকে। এগুলো আমরা দেখব, আমাদের এর শিট রয়েছে, এগুলো পাবো। তবে প্রাথমিক পর্যায়ে আমরা এটা দেখবো যে গো মানে যাওয়া, ওয়েন্ট গিয়েছিলাম বা গিয়েছিল, গন গিয়াছে, আমি যাই আই গো। কিন্তু এই কথাটাকে যদি আমি পাস্ট টেন্সে বলি, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, তখন কি হবে? তখন হবে আই ওয়েন্ট। দেখেন, যখন এটা আমি গিয়েছিলাম, কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্সের কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন আমি গিয়েছিলাম, এই কথাটা, এই বাক্যটা তৈরি করতে গেলে যদি এই ওয়েন্ট, এই যে পাস্ট সিম্পল ফর্ম, এটা যদি আমরা না জানি, বাক্যটা কি তৈরি করা যাবে? যাবে না। তাহলে কি করতে হবে? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম প্রয়োজন হবে। আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। তারা যায়, দে গো। এবার দেখেন, যখন আমাকে টেন্স পরিবর্তন করতে হচ্ছে, আমি কিন্তু প্রথমেই বলেছি প্র্যাকটিক্যাল জায়গাটা দেখাবো, টেন্স ব্যবহার করে কিভাবে আমরা কথা বলতে পারি। তো যখন এই বাক্যটাকে আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব, আমি গিয়েছিলাম, তুমি গিয়েছিলে, সে গিয়েছিল, তখন হবে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি গিয়েছি, যখন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টের পারফেক্ট বলতেই কিন্তু ভার্বের V3, হ্যাজ, হ্যাভ, হ্যাড প্লাস V3। হ্যাজ, হ্যাভ, হ্যাড প্লাস V3। দেখেন, আমি টেন্স দেখানোর আগে আপনাদেরকে এই চার্টটা একটু দেখবেন প্লিজ। এইটার মাধ্যমে কিন্তু আমরা, এই একটি মাত্র চার্টের মাধ্যমে আমরা অল টেন্স খুব ভালোভাবে দেখতে বুঝতে পারবো। দেখেন কত সহজে এই বিষয়গুলো অ্যারেঞ্জ করেছি, একটু খেয়াল করে দেখবেন। ওকে, আচ্ছা, একটা চার্ট এখানে রেখেছি, দেখেন প্রেজেন্ট সিম্পল টেন্স। শুধু এতটুকু মনে রাখলে হবে, বাংলা ক্রিয়ার শেষে আমরা কি দেখে বা কিভাবে আমরা বুঝবো। একজন একটা বাক্য বললো যে আমি ভাত খাই, সে ভাত খায়। দেখেন, খাই বললে কিন্তু বাংলা ক্রিয়ার শেষে একটা রস্যইকার এসেছে, মূল ধাতু খাই। যদি বলা হয় সে ভাত খায়, দেখেন খায় বানানো হচ্ছে ক্ষয়াকার অন্ত্যেষ্টিয়, শেষে কিন্তু একটা অন্ত্যেষ্টিয় এসেছে বাংলা ক্রিয়ার শেষে। আমি আবারও বলি, টেন্স আইডেন্টিফাই করতে গেলে অতি সহজে 1 সেকেন্ডের ভিতরে যদি আপনি টেন্স খুঁজে বের করতে পারেন এবং সেটার স্ট্রাকচার জানা থাকে, আপনি কথা বলতে পারবেন, আপনার আর কিচ্ছু প্রয়োজন হবে না। টেন্স জানলে আপনি 80% কথা বলতে পারবেন, বাদ বাকি বিষয়গুলো মডাল, সেমি মডাল, আরো কিছু বিষয় আমাদেরকে অ্যাড করতে হয়। তো এখানে বলা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে আমরা কি দেখে, আমাদের অধিকাংশেরই সমস্যা কিন্তু আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি না, টেন্স ধরতে পারি না। 12 প্রকার যে টেন্স, এই টেন্স গুলা কিন্তু আমরা বুঝতে পারি না। যেমন একটা কথা বলি, যদি বলা হয় আমি ভাত খেয়েছিলাম, এইটা হচ্ছে কোন টেন্স? আমি ভাত খেয়েছিলাম। আরেকটা বাক্য যদি বলি, আমি ভাত খাচ্ছিলাম, দেখেন অনেকেরই কিন্তু অলরেডি সমস্যা শুরু হয়ে গেছে। কি বলেছি এখানে? একটা বাক্য বলেছি আমি ভাত খেয়েছিলাম, আরেকটা বাক্য বললাম আমি ভাত খাচ্ছিলাম বা খাইতেছিলাম। তো আমি ভাত খেয়েছিলাম, এটা বললে সাধারণভাবে অতীতকালে বোঝায়, গতকাল বা 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 5 দিন আগে খেয়েছিলাম।
আর যখন বললাম খাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম বা খাইতেছিলাম, সাধুরূপ আর চলিত রূপ। তো আমি ভাত খাচ্ছিলাম বললে অতীতকালে চলমান ভাব বুঝায়। এই কিঞ্চিত কিঞ্চিত পার্থক্যগুলো যখন বুঝতে পারবেন, তখন কিন্তু টেন্স সম্পর্কে আর কারো কোনো সমস্যা থাকবে না। খুব ভালোভাবে আজকে যারা বেসিকে দুর্বল, টেন্সের উপর আমি যে ক্লাসটা নিচ্ছি মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। ক্লাস শেষে আমি আপনাদের ফিডব্যাক নিব। আমাকে কি সবাই ভালোভাবে শুনতে পারছেন? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, একটু দেখবেন যারা বেসিকে দুর্বল, টেন্সটা দেখেন। আমরা অনেকেই, আমি যদি, অনেকেই বলে স্যার আমি টেন্স পারি, কিন্তু আমি যখনই প্রশ্ন করব টেন্স থেকে আর পারি না, আমাদের মুখ থেকে কথা বের হয় না। স্পোকেন ইংলিশে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যদি এই রুলগুলা খুব ভালোভাবে না জানেন, কথা আপনি লিখতে গেলে পরীক্ষার খাতায় যখন আপনি লিখবেন, আপনি কিন্তু আপনার মাথায় ব্রেনে চিন্তা করে করে লেখার সুযোগ পাবেন। কিন্তু কথা বলতে গেলে তো আপনি অতটা সময় পাবেন না। আপনাকে দেন অ্যান্ড দেয়ার, দেন অ্যান্ড দেয়ার, মানে দ্রুত ট্রান্সলেশন করে কথা বলে যেতে হবে। আপনাকে বলা হলো যে স্কুল লাইব্রেরি সম্পর্কে একটা প্রেজেন্টেশন দেন। এখন আপনি কি ভেবে ভেবে বলতে পারবেন? পারবেন না। আপনার মাথায় যে শব্দগুলো, যে সেন্টেন্সগুলো বাংলাতে আসবে, সেইগুলো আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে ভেরি কুইকলি। তো দেখেন এখানে বলছে বাংলা ক্রিয়া শেষে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রস্বই এ ও অন্ত্যেষ্টি এগুলো থাকে। আর সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। দেখেন এখানে নো অক্সিলারি ভার্ব। কখনো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা এটাকে বলা হয় প্রেজেন্ট সিম্পল টেন্স, এখানে নো অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। বা শুধু বলা যায় সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন। যেমন আমি যাই, আই গো। আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। আমি খেলি, আই প্লে। আমি লিখি, আই রাইট। দেখেন এই চার্টটা বুঝতে পারলে 12টা টেন্স 12 মিনিটে আপনি কমপ্লিট করতে পারবেন। আমরা অনেকেই কিন্তু সারা জীবন টেন্স পড়ি, কিন্তু টেন্সটা এখনো কমপ্লিট করতে পারিনি। খুব ভালোভাবে টেন্সের যেখান থেকে আমি প্রশ্ন করি আপনি পারবেন, সেই ক্ষমতা কিন্তু আমাদের এখনো অনেকের হয়নি। তো দেখেন অতি সহজে কিভাবে আমরা টেন্স শিখতে পারি। আমি একটি কথা বারবার বলে থাকি যে টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার মা কিন্তু টেন্স। অ্যান্ড ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স। আমাদের হার্টবিট যদি থেমে যায়, আমরা কিন্তু মৃত বলে গণ্য হই। তো একটা বাক্যের ভিতরে যদি ভার্বের ভুল হয়ে যায়, তাহলে সেই বাক্যটাই টোটাল ভুল হয়ে যাবে। যেমন আমি খাই, আই ইট। তুমি খাও, ইউ ইট। কিন্তু এখানে যদি বলি সে খায়, তো আমরা সবাই একটা কথা জানি, সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য ভার্বের পরে এস বা ইয়েস হবে। সে খায়, হি ইটস। সে খায়, হি ইটস। তো দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? সাবজেক্ট প্লাস অ্যামিজার। দেখেন এস মানে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যামিজার যে কোনো একটি বসাতে হবে সাবজেক্ট অনুসারে, প্লাস ভার্বের ভি অন প্লাস আইএনজি। এখানে অতি সহজে আপনি খুঁজে বের করতে পারবেন। আপনাকে একটা বাক্য বললাম, ছেলেরা নদীতে মাছ ধরছে বা ধরিতেছে, এইটা আপনি অতি সহজে বুঝতে পারবেন বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি দেখে বুঝবেন? এই যে দেখেন বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসি বা স, সে, সি এইগুলা থাকে। ছেলেরা মাছ ধরছে, এই দেখেন সয়কারে সে রয়েছে। তাহলে যখনই আপনার মনে পড়বে যে স্যার বলেছিল বাংলা ক্রিয়ার শেষে সে, স, সেন বা তেসি, তেসো, তেসেন এগুলা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটার গঠন প্রণালী খুবই সহজ। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। এখানে আমি অবজেক্ট দেই নাই, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি খেলছি, আই অ্যাম প্লেইং। আপনি চাইলে এখানে অবজেক্ট যুক্ত করে দিতে পারেন। আমি কি খেলছি? আই অ্যাম প্লেইং ফুটবল, আই অ্যাম প্লেইং ক্রিকেট, আই অ্যাম প্লেইং লুডো। অর্থাৎ এখানে আপনাকে ইচ্ছা মতো। তো দেখেন এখানে প্রত্যেকটা টেন্সের আমি স্ট্রাকচার দিয়েছি অল্প সময়ের ভিতরে। অর্থাৎ প্রথমে আপনারা স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার পড়বেন না প্লিজ। আগে এখানে পড়বেন হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকে। যেমন দেখেন পাস্ট সিম্পল টেন্স নাম্বার 5। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ, যাদের টেন্সের সমস্যা আমি তাদের উদ্দেশ্য করেই বলছি, বা যারা এখানে প্রবাসীরা ক্লাস করছেন বেসিকে খুবই দুর্বল, একটু দেখবেন। বলা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্স অর্থাৎ ক্রিয়ার শেষে ল, লে, লাম, ত, তে, তাম। অর্থাৎ আমি যদি একটু ছন্দ দিয়ে বলি, লাম লেম ল, তাম তেম ত।
কি বলেছি বলেন? লাম লেম ল তাম তেম ত। একটু পরে কিন্তু আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব, আপনারা কি শিখলেন, কি বুঝলেন। আমি আনমিউট করব, আপনাদের কাছ থেকে আমি এই বিষয়গুলো জানতে চাইবো। এর জন্য বলছি খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন। পাস্ট সিম্পল টেন্সে বাংলা ক্রিয়ার শেষে এইগুলা থাকে। একটা বাক্য যদি বলি, আমি গতকাল একটা মোবাইল কিনেছিলাম, দেখেন এখানে এই যে লাম রয়েছে, দেখেছেন? বাবা গতকাল, বাবা গতকাল বাড়ি এসেছিল। এসেছিল বললে এখানে একটা ল অক্ষর চলে এসেছে, অর্থাৎ সাবজেক্টের পরে নো অক্সিলারি ভার্ব, শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। শুধু কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। এই জন্য আমি বলছি যে এই যে ভার্বের ভি টু অংশ, কনজুগেশন অফ ভার্ব, এইগুলো আপনারা খুব গুরুত্ব দিয়ে একটু পড়বেন প্লিজ। দেখেন এইখানে একটা শব্দ দিয়েছি, ড্রাইভ। ড্রাইভ মানে হচ্ছে চালানো। ড্রাইভ শব্দের অর্থ কি? চালানো। যদি বলা হয় আমি একটা গাড়ি চালাই, তখন হবে আই ড্রাইভ এ কার। তখন কি হবে বলেন? আই ড্রাইভ এ কার। এই বাক্যটাকে যদি বলি, আমি একটা গাড়ি চালিয়েছিলাম, এটা অতীত কাল হয়ে গেল, তখন কি হবে? আই ড্রোভ এ কার। আই ড্রোভ এ কার, আমি একটা গাড়ি চালিয়েছিলাম। আমি গতকাল একটা গাড়ি চালিয়েছিলাম, আই ড্রোভ এ কার ইয়েস্টারডে। আই ড্রোভ এ কার ইয়েস্টারডে, আমি গতকাল একটা গাড়ি চালিয়েছিলাম। তাহলে ড্রাইভ, ড্রোভ, আর এইটা হবে ড্রিভেন। এটা কি হবে? ড্রিভেন। ড্রাইভ, ড্রোভ। এটা কিন্তু ড্রাইভেন বলবেন না, আমরা অনেকে এখনো ভুল উচ্চারণ করি। এই উচ্চারণ প্রোনাউন্সিয়েশনের উপরে সোহাগ স্যার ক্লাস নিয়েছে হয়তো, এবং আগামীতে আপনারা পাবেন। আমিও আপনাদের প্রোনাউন্সিয়েশনের উপরে ক্লাস নিব। তো সঠিক উচ্চারণটা শিখতে হবে। যারা এখানে প্রবাসীরা রয়েছেন, বিশেষ করে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউকে, দুবাই, কাতার, বিভিন্ন দেশ থেকে, তো দেখবেন আমরা কিন্তু বাংলাদেশে আমরা যারা, আমরা এশিয়ান ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ, অথবা আমরা আমাদের নিজেদের মতো করে এক একটা শব্দ উচ্চারণ করে থাকি। যেমন যদি বলি ভেজিটেবল, কিন্তু এখান থেকে যারা আমেরিকায় থেকে ক্লাস করছেন, এই ক্লাসে যারা প্রবাসী রয়েছেন, দেখবেন বাহিরের ডেভেলপড কান্ট্রিতে কখনো কিন্তু ভেজিটেবল বলে না। এটার সঠিক উচ্চারণটা হবে ভেস্টেইবল। ভেস্টেইবল, ভেস্টেইবল। মনে রাখবেন। তাহলে এটা হবে হচ্ছে ড্রিভেন। আমি একটা গাড়ি চালিয়েছি, আমি একটু আগে বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। এক্ষেত্রে আপনাকে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দিতে হবে এবং ভার্বের ভি থ্রি। তো এটা হচ্ছে ভি থ্রি, ড্রিভেন। কি হবে? এটা হচ্ছে ভি থ্রি। যেমন আমি একটা গাড়ি চালিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়ার শেষে কি থাকে? ইয়াসি, ইয়াসো, ইয়াসেন। ইয়াসি, ইয়াসো, ইয়াসেন। আমি একটা গাড়ি চালিয়েছি, আই হ্যাভ ড্রিভেন এ কার। তো আমার মেইন পয়েন্ট হচ্ছে আপনাদেরকে এই কনজুগেশন অফ ভার্ব, এই শীটটা আমি দিয়ে দিব গ্রুপে, সবাই পাবেন। এইখান থেকে প্রত্যেক দিন আপনাদের আগামীকাল ক্লাসে সোহাগ স্যার যখন ক্লাস নিবে, স্যারকে বলে দিবেন এইখান থেকে 20টা ভার্ব ফর্ম আমি আপনাদেরকে হোম ওয়ার্ক হিসাবে, হোম টাস্ক হিসাবে দিচ্ছি। 20টা কিন্তু বেশি না। যারা বেশি পড়তে পারবেন তাদেরকে অনেক ধন্যবাদ দিব আমি। গো, ওয়েন্ট, গন। গো মানে যাওয়া, এইভাবে পড়বেন। ডু, ডিড, ডান। ডু মানে করা। ইট, এট, ইটেন। ইট মানে খাওয়া। এইভাবে আপনারা এইগুলা কাইন্ডলি একটু পড়বেন। দেখেন এইখানে কিন্তু সবাই টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তাই না? এইগুলা কিন্তু পেইড ব্যাচ, তাই না? তো একটা বিষয় মনে রাখবেন, এখানে যেমন মানি ইনভেস্ট করেছেন, আমি প্রত্যেকের কাছে করজোড়ে মিনতি করব, আপনারা সবাই এই মানি ইনভেস্ট করেছেন, এখন একটু টাইম ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, অনেকে বলে যে অনলাইনে নাকি ভালোভাবে শেখা যায় না, পড়া যায় না। আমি মনে করি অনলাইনে সব থেকে ভালোভাবে পড়া যায়, শেখা যায়। এখানে অনেকেই রয়েছেন হাউস ওয়াইফ, বিভিন্ন শহর থেকে বা বিভিন্ন জায়গা থেকে ক্লাস করছেন। আপনার কিন্তু বাহিরে কোনো ব্যাচে অফলাইনে পড়বেন সেই সুযোগ আপনার নেই। চিন্তা করে দেখেন। কিন্তু আপনি রাত 10টায় আপনার সারাদিন, আপনার ফ্যামিলির কাজ, আপনার চাকরি সবকিছু করে আপনি নীরবে একটা আপনার ফ্রি টাইমে ক্লাসটা করতে পারতেছেন। আর যদি টিচারের কথা আপনি ফলো করেন, অবশ্যই আপনি এখান থেকে ভালো কিছু পাবেন, 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 আমি বললাম। তো দেখেন, এইগুলো একটু মুখস্থ করবেন, দেখবেন অটোমেটিকলি আপনার কথা মুখে চলে আসবে। কিভাবে চলে আসবে আমি একটু আপনাদেরকে দেখাই। আর এখানে যে চার্টটা দিয়েছি, এই 12টা টেন্সের 12টা চার্ট দেখেন। এই যে শেষে রয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রথমে রয়েছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এই গঠন প্রণালীগুলো এবং বাংলা ক্রিয়া রূপ অর্থাৎ কি দেখে আপনি চিনবেন, দুইটা জিনিস মাত্র আপনি মুখস্থ রাখবেন, একটু বুঝে বুঝে পড়বেন, আপনার 12টা টেন্স 12 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে।
আমি দুইটা টেন্সের কথা বলেছি, আমি আরো একটা বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে? বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এগুলা থাকে। বাংলা ক্রিয়ার শেষে কি থাকে? ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এগুলা থাকে। কোথায় থাকে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। মনে রাখবেন খুব ভালোভাবে। তো আমি যদি বলি আমি ফুটবল খেলিয়ে আছি, বা সে ফুটবল খেলেছে বা খেলিয়াছে, সাধু ভাষা বা চলিত ভাষা একই কথা। দেখবেন এনসিয়েন্ট বা আগের যে বাংলা বইগুলা ছিল, শরৎচন্দ্র, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, তাদের কিন্তু সবাই সাধু ভাষায় লেখা হতো। আচ্ছা, প্রমথ চৌধুরী কিন্তু প্রচলিত রূপের অনেক পরিবর্তন করেছেন, এনেছেন এগুলা। যাই হোক, তো বলা হচ্ছে আমি ফুটবল খেলিয়েছি, আমি ভাত খেয়েছি, তারা স্কুলে গিয়েছে, সে মাছ ধরেছে, তারা একটা মোবাইল কিনেছে। এই বাক্যগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স হবে বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এর গঠন প্রণালী দেখেন, এই যে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ। আবার বলি, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3। যারা খুবই দুর্বল টেন্সে আমার সঙ্গে মুখে মুখে বলবেন, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 কোন টেন্সে বসে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। তারা মাছ ধরিয়াছে বা ধরেছে, দে হ্যাভ কট ফিশ। যাই হোক, এখানে আপনারা এই চার্টটা আমি দিয়ে দিব। এই চার্টটা থেকে আপনারা দেখেন অনেক সাধনা করে, গবেষণা করে এগুলো তৈরি করতে হয়। যারা যে বিষয়টা নিয়ে কাজ করে, সে সেই বিষয়টায় পারদর্শী হয়। তো এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে চিন্তা করতে গিয়ে দেখলাম যে এইটা হচ্ছে সব থেকে বেস্ট উপায় অল্প সময়ে স্বল্প পরিশ্রমে টেন্স শেখার জন্য। একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করবেন, দেখবেন আপনার টেন্স সম্পর্কে আর কখনো কোনো সমস্যা থাকবে না। তো এইটার পরে আমি আপনাদেরকে যেভাবে বাক্য তৈরি করা দেখাচ্ছিলাম, দেখেন বাক্য তৈরি করতে গেলে কত সহজে তৈরি করা যায়। সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন কোন টেন্সের জন্য? প্রেজেন্ট টেন্সের জন্য। সাবজেক্ট প্লাস ভি অন, এটা কোন পার্সন? ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। যেমন আমি যাই, আই গো। আমি শিখি, আই লার্ন। আমি লিখি, আই রাইট। আমি খেলি, আই প্লে। আমি সাহায্য করি, আই হেল্প। আই হেল্প। এখন একটা বিষয় দেখেন সবাই, এখানে আমি সাবজেক্ট পরিবর্তন করিনি। এখানে লিখেছি, প্রত্যেকটার বাম পাশে লিখেছি আই, 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 আই। এরপর আমি শুধু ভার্ব পরিবর্তন করেছি। আমি যাই, আই গো। আমি শিখি, আই লার্ন। আমি লিখি, আই রাইট। আমি খেলি, আই প্লে। এই জন্য আমি আপনাদেরকে বলেছি, এই কনজুগেশন অফ ভার্ব যে যত বেশি মুখস্থ করবেন, তার তত বেশি কিন্তু ইংরেজি শেখার পথটা সুন্দর হবে, সহজ হবে। এই যে গো, তাহলে কি? আই গো। ডু কি হবে? আই ডু। ইট কি হবে? আই ইট, আমি খাই। রাইট কি হবে? আই রাইট, আমি লিখি। স্পিক কথা বলি, কি হবে? আই স্পিক। আই স্পিক, আমি কথা বলি। আমি ইংরেজিতে কথা বলি, আই স্পিক ইন ইংলিশ। আই স্পিক ইন ইংলিশ। তো দেখেন এই যে জায়গাটাতে ছিলাম, আই গো আমি যাই, তুমি যাও ইউ গো। এখানে গো কিন্তু পরিবর্তন করিনি। কি পরিবর্তন করেছি বলেন তো? পার্সন পরিবর্তন করেছি, পার্সন পুরুষ। আই গো আমি যাই, আই ফার্স্ট পার্সন। ইউ সেকেন্ড পার্সন, তুমি। মনে রাখবেন, তুমি, তোমরা বা ত দিয়ে যত শব্দ পৃথিবীতে, সব সেকেন্ড পার্সন। তুমি, তোমরা, তোর, তোদের, তাদেরকে, এগুলা হচ্ছে সব সেকেন্ড পার্সন। তো তুমি যাও, ইউ গো। এরপর দেখেন থার্ড পার্সন দিয়েছি, কি দিয়েছি? থার্ড পার্সন। এখানে কিন্তু গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এস বাই এস। সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এস বাই এস। যেমন দেখেন, সে যায়, হি গো হবে না, এটা হবে হি গোজ। কি হবে বলেন? সে যায়, হি গোজ। সবাই একটু ভালো করে মনে রাখবেন। আচ্ছা দেখেন, সে যায় কি হবে? হি গোজ। একটু ভালো করে খেয়াল করবেন। হি গোজ, জাস্ট ওয়েট। হি গোজ। দেখেন, হি গোজ। আর সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় আপনারা একটু মনে রাখবেন, সেই বিষয়টা হচ্ছে এই পার্সনটা খেয়াল করতে হবে। ফার্স্ট পার্সন হলে আই, সেকেন্ড পার্সন হলে ইউ, থার্ড পার্সন হলে হি। যেমন সে যায়, হি গোজ। সে শেখে, হি লার্নস। সে লেখে, হি রাইটস। সে একটা কবিতা লেখে, হি রাইটস এ পোয়েম। হি রাইটস এ পোয়েম। সে একটা গল্প লেখে, হি রাইটস এ স্টোরি। আমি প্রত্যেকটা ব্যাচে স্টুডেন্টদেরকে একটা কথা বলে থাকি, আপনি যখন একটা রুল শিখবেন, একটা স্ট্রাকচার শিখবেন, ওই স্ট্রাকচার দিয়ে আপনি অনেকগুলো বাক্য তৈরি করবেন সাথে সাথে, ইনস্ট্যান্টলি। দেখবেন আপনি যে কোনো জিনিস দ্রুত শিখতে পারতেছেন, পারবেন।
আপনি অঙ্ক করলেন, টিচার একটা অঙ্ক দেখাই দিল একটা সূত্র দিয়ে প্লাস বি হোল স্কোয়ার বা যে কোনো একটা অঙ্ক, ওই নিয়মের আপনি সঙ্গে সঙ্গে 5টা 6টা অঙ্ক করবেন, দেখবেন ওই অঙ্কটা আপনার ব্রেনে দীর্ঘদিন থেকে যাবে। এটা কিন্তু বিজ্ঞান গবেষণা করে দেখেছে। তো আমার সাথে সবাই এভাবে বলতে পারেন, আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। সে যায়, হি গোজ। আমি শিখি, আই লার্ন। আমি লিখি, আই রাইট। আমি খেলি, আই প্লে। আমি সাহায্য করি, আই হেল্প। আমি খেলি, আই প্লে। এখানে আপনি ইচ্ছা করলে বাক্যটা একটু বড় করতে পারেন, এক্সটেনশন জুড়ে দিতে পারেন। আমি খেলি, আই প্লে। আমি কি খেলি? আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আই প্লে ক্রিকেট। আই প্লে লুডো। আই প্লে টেবিল টেনিস। অর্থাৎ এইখানে আপনি বাক্য বড় করতে পারবেন। আমি খেলি, আই প্লে। আমি কি খেলি? আই প্লে ফুটবল। আমি কাদের সাথে খেলি? আমি আমার বন্ধুদের সাথে খেলি। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলি। বাক্যটা পেরে গেলেন কিভাবে? আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। এখানে আরো একটু বড় করে দিতে পারেন, আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলি বিকেল বেলায়। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইন দা আফটারনুন। ইন দা আফটারনুন। আমি আমার বন্ধুদের সাথে বিকেল বেলায় ফুটবল খেলি কোথায়? মাঠে। কোথায়? মাঠে। দেখেন বাক্যটা কতটুক ছিল? আই প্লে, আমি খেলি। সেখান থেকে কিন্তু আমি টেনে লম্বা করে নিয়ে যাচ্ছি। আই প্লে, আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন ইন আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন উইথ মাই ফ্রেন্ডস। দেখেছেন, বাক্য বড় করা শিখতে হবে। এখানে অনেকেই রয়েছেন গ্রামার কম বেশি পারেন, অনেক ভোকাবুলারি জানেন, কিন্তু স্পোকেনের প্র্যাকটিস নাই, এই জন্য কিন্তু আপনাদের এই জায়গাটা খুবই সমস্যা হয়। এই কথা বলতে কিন্তু জড়তা চলে আসে। তো দেখেন, আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। এই বাক্যগুলো কোন টেন্স দিয়ে দেখাচ্ছি বলেন তো? সবগুলা কিন্তু প্রেজেন্ট টেন্স দিয়ে। এখন আমাদেরকে এই টেন্সটা একটু পরিবর্তন করা শিখতে হবে। টেন্সটা কিভাবে পরিবর্তন করবেন আমি সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখাবো। বলা হচ্ছে টেন্সের সংজ্ঞাটায় বলা হচ্ছে ক্রিয়া বা কোনো কাজ শেষ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। আবার শুনবেন সবাই, এবং আমি একটু অনুরোধ করবো যারা ক্লাসটিতে জয়েন করেছেন প্লিজ ক্লাসটা শেষ না হওয়া পর্যন্ত থাকবেন, একটু ধৈর্য ধরে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন। আমাদের ব্রেন, আমাদের মাথাটাকে মৌচাকের সঙ্গে তুলনা করতে হবে, হানি কম্ব মৌচাক। কেন জানেন? আপনি আজকে আমার কাছ থেকে একটা জিনিস শিখবেন, কালকে সোহাগ স্যারের কাছ থেকে একটা জিনিস শিখবেন। এই শিখে শিখে মৌমাছি যেমন বিভিন্ন ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহ করে এনে তার চাকটাকে বড় করে, আপনার জ্ঞানের ভান্ডারটাকে ঠিক এইভাবে বড় করতে হবে। তো দেখেন, এখানে সিঙ্ক মানে ডুবে যাওয়া, সিট মানে বসা, যেগুলো আমি একটু আগে দেখিয়েছি ভার্ব ফর্ম, এখানেও সেই ভার্ব ফর্ম দেখিয়েছি। এখন আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনারা প্র্যাকটিক্যালি টেন্স শিখে কথা বলবেন। আমার কথা কি সবাই শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। দেখেন, কথা বলতে গেলে এখানে অনেকেই রয়েছেন চাকরিজীবী, প্রবাসী, তাই না? যে যে পেশায় রয়েছেন, ইনকাম করতেছেন, বা আপনারা যাই করেন না কেন, প্রত্যেকটা কাজ কিন্তু কষ্ট হয়। তো কথা বলতে গেলেও প্রচুর কষ্ট হয়। তো আমি এত কষ্টের ভিতরেও, এটা কষ্ট না, এটা আমার প্রফেশন। তো এইভাবে কথা বলে নিজের জ্ঞান অপরের মাথায় ঢুকিয়ে দেওয়া কিন্তু জীবনে একটা অন্যতম কঠিন কাজ। তো ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো দেখেন কিভাবে আমি দেখাচ্ছিলাম যে বাক্য তৈরি করবেন। তো এই ভার্ব ফর্ম যখন শেখা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এই চার্টে আমি নিয়ে চলে আসব। চার্টটা কেমন হয় দেখেন, প্রেজেন্ট টেন্স হলে কি হয়, পাস্ট টেন্স হলে কি হয়, আর ফিউচার টেন্স হলে কি হয়, আমি একটু আপনাদেরকে দেখাই। বলা হচ্ছে এখানে সাবজেক্ট নিতে হবে প্রথমে। তো আমি এখানে একটা সাবজেক্ট নিয়ে নিলাম, উই। উই মানে কি বলেন তো? আমরা সবাই জানি উই মানে আমরা। আপনি যদি প্রেজেন্ট টেন্সে উই দিয়ে বাক্য করতে চান, উই এর পরে আর বসে। উই এর পরে আপনাকে কি দিতে হবে? উই আর। উই এর পরে কিন্তু কখনো অ্যাম হয় না, ইজ হয় না, এটা আমরা সবাই জানি। উই আর। এরপর এখান থেকে আপনি একটা অবজেক্ট নিয়ে আসবেন। কি আনতে হবে আপনাকে? অবজেক্ট। উই আর টিচার্স, আমরা হই শিক্ষক বা শিক্ষিকা। উই আর, যেমন আই অ্যাম, এই আই দিয়ে যদি করেন, আই এর পরে আর হয় না, আই এর পরে অ্যাম হয়। আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। আবার দেখেন এখানে ব্র্যাকেটের ভিতরে এস বাই এস দিয়েছি কেন? যখন আপনার প্রয়োজন হবে আপনি নিবেন, প্রয়োজন না হলে আপনি নিবেন না। আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। যখন আপনি উই দিয়ে করবেন, উই আর টিচার্স।
দেখেন এই বক্স তৈরি করে দিয়েছি, কয়টা বক্স, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এখানে প্রথমে আমি প্রেজেন্ট টেন্সের জন্য অ্যাম ইজ আর নিতে হবে। এই যে দেখেন লেখা রয়েছে প্রেজেন্ট ফর্ম, এর জন্য আপনাকে কি নিতে হবে, অ্যাম ইজ আর নিতে হবে। আই অ্যাম কি হবে, আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। তো এই টিচার বলবেন না, এটা কিন্তু সঠিক উচ্চারণ টি কে ঠ বলতে হয়, টিচার, টিচার। আর যদি আপনি ইউকে অ্যাকসেন্টে, ব্রিটিশ অ্যাকসেন্টে বলেন, শব্দের শেষে আর থাকলে সেটা অনুচ্চারিত থাকে, ব্রিটিশরা সেটা বলে না, ঠিচা, ঠিচা। এইভাবে একটু ইয়ে করবেন। যাই হোক, এই অ্যাকসেন্টের উপরে বা প্রোনাউন্সিয়েশনের ক্লাস আপনারা হয়তো পেয়েছেন এবং পরবর্তীতে আরো পাবেন। বলা হচ্ছে আই অ্যাম এ টিচার, এরপরে এই বাক্যটা, এই বক্সের ভিতরে থেকে আপনি দেখেন পাস্ট টেন্সের বাক্য তৈরি করতে পারবেন। কিভাবে পারবেন, এখানে আমি বললাম আই অ্যাম এ টিচার, আমি হই একজন শিক্ষক। যখন এই বাক্যটাকে আপনি পাস্ট ফর্মে নিয়ে যাবেন, আমি একজন শিক্ষক ছিলাম, তখন হবে আই ওয়াজ এ টিচার। কি হবে, আই ওয়াজ এ টিচার। তখন আমি অ্যামটা ব্যবহার করতে পারবো না। আর যখন আপনি ফিউচার টেন্সে নিয়ে যাবেন, আমি একজন শিক্ষক হব, তখন হবে কি, আই উইল বি আ টিচার, আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। তিনটা বাক্য যদি বলি, আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক, আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম, আমি একজন শিক্ষক হব, আই উইল বি এ টিচার, আই উইল বি এ টিচার। এই বক্সের মাধ্যমে এইখান থেকে আপনি চাইলে আরো বাক্য তৈরি করতে পারবেন। দেখেন হি ইজ এ ড্রাইভার, সে হয় একজন গাড়ি চালক। এরপর আপনি ওয়াজ দিয়ে করবেন, হি ওয়াজ এ ড্রাইভার, তিনি ছিলেন একজন গাড়ি চালক। আর সে একজন গাড়ি চালক হবে, হি উইল বি আর ড্রাইভার, হি উইল বি আর ড্রাইভার, সে একজন গাড়ি চালক হবে। এখন আমি কথা বললে আমি শিখতে পারবো, আপনাদেরকে কথা বলতে হবে। মনে রাখবেন, আপনি যেখানেই ভর্তি হন, যেখানেই পড়েন, শুধু টিচার বলবে আর আপনি শুনবেন, এইটা কিন্তু ছোটবেলা থেকে, একেবারে আপনার প্রাইমারি লেভেল থেকে আমরা ইংরেজি শিখতে পারিনি। তার একটা বড় কারণ হচ্ছে প্রাইমারি লেভেল থেকে শিক্ষক বলেছে, আমরা শুনেছি। কিন্তু না, দেখবেন গ্রীষ্মকালে যখন বাজারে আম কিনতে যান, দোকানদারকে বললেন ভাই আম টক না মিষ্টি, তখন সে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে এক পিস কেটে খেতে দেয়। আপনি খেয়ে বুঝতে পারবেন এই আমগুলি টক না মিষ্টি। আপনি কি করলেন, প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখলেন। তো এই ল্যাঙ্গুয়েজটা কখনো ওই আম খাওয়ার মতো আমরা প্র্যাকটিক্যালি টেস্ট করিনি, যার কারণে আমরা এই ভাষায় কথা বলতে পারি না। ভেবে দেখেন, এখানে অনেকেই রয়েছেন আমি জানি, কারণ দীর্ঘদিন থেকে পড়াতে পড়াতে এই ক্ষুদ্র অভিজ্ঞতাটা হয়েছে। আমরা অনেকেই মুখে আসে, সরি আমাদের মনে আসে, কিন্তু আমরা জড়তা কাটিয়ে স্পিকিং করতে পারি না। আপনি লিখতে পারেন, আপনি শুনে বুঝতে পারেন, আপনি পড়তেও পারেন রিডিং ফ্লুয়েন্টলি, বাট ইউ ক্যান্ট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। হোয়াটস দ্য মেইন রিজন? দ্য মেইন রিজন ইজ দ্যাট you can't practice, you don't have practice a lot. So you have to practice with me, you have to practice with our Sohag sir, and we have to practice, you have to practice with yourself. নিজে নিজে কথা বলবেন। আপনি গ্লাসের সামনে দাঁড়াবেন, বাসা বাড়িতে আয়না থাকে না, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি ইংলিশে কথা বলবেন। আমেরিকান 16তম প্রেসিডেন্ট ছিলেন জন আব্রাহাম লিঙ্কন। তো এনার যখন বক্তব্য প্রথম পর্যায়ে উনি পারতেন না, তো ফাঁকা মাঠে গিয়ে মাঠের ঘাস লতা পাতা গুলোকে উনি মনে করতেন যে দর্শক, দর্শনার্থী, আর উনি হচ্ছে স্পিকার। এইভাবে বলে বলে উনি কিন্তু একটা, ওনার দেখবেন গ্যাটিসবার্গ, গ্যাটিসবার্গ অ্যাড্রেস রয়েছে। তো এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনি নিজের কথাগুলো নিজে স্পিকিং করবেন যে কোনো বিষয়ের উপরে। আমি যদি একটা টপিক আজকে নির্ধারণ করে দেই, ইওর ফ্যামিলি, তখন কি বলতে হবে, মাই ফ্যামিলি। এই মাই ফ্যামিলি সম্পর্কে আপনি 10 লাইন 20 লাইন বলবেন। বলার আগে প্রত্যেকের কাছে টাচ ফোন রয়েছে না, বা ল্যাপটপ, যাই হোক, আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন, ফোনে রেকর্ড করবেন, করে ওইগুলা আবার শুনবেন, দেখবেন আপনি অবাক হয়ে যাচ্ছেন। প্রথমবারে যদি কোনো ভুল হয়, দ্বিতীয়বার তৃতীয়বারে সেই ভুলটা আর হবে না। সো কাম টু দা পয়েন্ট, এইভাবে কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো দেখেন এখানে কি বলছে, হি ইজ, হি ওয়াজ, হি উইল বি, যে কোনো একটা একটা নিয়ে বাক্য তৈরি করতে হবে। তো এইখানে আমি আনমিউট করব। তো আনমিউট করার আগে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমি আনমিউট করলেও আপনারা আনমিউট করবেন। আমি জাস্ট যার নাম বলবো তিনিই কেবল আনমিউট করবেন, আমার সাথে কথা বলার জন্য একটু আসবেন। এই বাক্যগুলো আপনারা নিজে নিজে করবেন। একজনকে আমি মাত্র অনুরোধ করব, সবাই কথা বলে উঠলে ক্লাসটা আমার নিতে অনেক কষ্ট হবে। এবং আমি আরো একটা অনুরোধ করব, যারা ক্লাসে জয়েন করেছেন প্লিজ ক্লাস থেকে চলে যাবেন না, লিভ নিবেন না, একটু থাকেন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। তো আমি পড়ার জন্য প্রথমে অনুরোধ করছি এখানে, লতিফা পারভিন আপা, শুনতে পারছেন? প্লিজ একটু সাথে সাথে আনমিউট করবেন, আমি যাকে বলবো সেই ব্যক্তিই মাত্র আপনি আনমিউট করবেন। লতিফা পারভিন,
আচ্ছা, আপনি এই বাক্যগুলো, হ্যাঁ এই বাক্যগুলো কাইন্ডলি একটু পড়বেন বাংলা সহ। হি ইজ এ ড্রাইভার, সে একজন গাড়ি চালক। হি ওয়াজ এ ড্রাইভার, সে একজন গাড়ি চালক ছিল। হি উইল বি আর ড্রাইভার, সে একজন গাড়ি চালক হবে। হ্যাঁ পড়ুন। বাকি সবাই কিন্তু নিজ দায়িত্বে প্লিজ মিউট করে রাখবেন, দেখবেন ক্লাসটা খুবই ভালো হবে। হ্যাঁ পড়ুন। এই সবগুলো আমি পড়বো, হ্যাঁ হ্যাঁ বাংলা সহ পড়বেন, যেমন আমি পড়ে দেখিয়ে দিয়েছি একটা। হি ইজ এ ড্রাইভার, সে একজন গাড়ি চালক। হ্যাঁ, হি ইজ এ ড্রাইভার, সে একজন গাড়ি চালক। হি ওয়াজ এ ড্রাইভার, সে একজন গাড়ি চালক ছিল। হি উইল বি এ ড্রাইভার, সে একজন ড্রাইভার হবে। শি শি ইজ এ সিঙ্গার। দেখেন অনেক ভালো পড়েছেন আপনি, যতটা পড়েছেন, কিন্তু আমি চাচ্ছিলাম যে আরো কুইক কারা পড়তে পারবেন তাদেরকে আমি একটু চাচ্ছিলাম। যাই হোক, ক্লাস টাইম তো অল্প, আমি নিজে দেখিয়ে দেই। এইভাবে বাসায় প্র্যাকটিস করবেন, এই শীটটা আমি দিয়ে দিব। দেখেন, হি যে ড্রাইভার, সে একজন গাড়ি চালক। হি ওয়াজ এ ড্রাইভার, সে একজন গাড়ি চালক ছিল। হি উইল বি এ ড্রাইভার, সে একজন গাড়ি চালক হবে। শ্যাল বি বা উইল বি, যেমন আমি একজন ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। আমি একজন ইঞ্জিনিয়ার হব, আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। অর্থাৎ এই বক্স থেকে আপনাদেরকে বাক্য তৈরি করতে হবে। আমি তো সিস্টেম দেখিয়ে দিচ্ছি। দেখবেন 9-10-এ যখন আমরা বীজগণিতের অঙ্ক করতাম না, টিচার আমাদেরকে একটা নিয়মের একটা অঙ্ক দেখিয়ে দিয়ে বলতো যে এই নিয়মের নিচের যে 5টা 7টা 10টা অঙ্ক রয়েছে আপনারা নিজেরা করেন, তোমরা নিজেরা করো, এমনটি বলতো না? একটু পিছনে ফিরে জানতো, দেখবেন টিচার অবশ্যই বলতো। তো এখানে আমি একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো আমি করবেন। লতিফা আপা এখানে খুবই ভালো পড়তেছিলেন, আরো পড়তে হবে এইভাবে। শি ইজ এ প্লেয়ার, এই দেখেন আমি এখান থেকে শি নিয়েছি, এখান থেকে একটা ভার্ব নিয়েছি ইজ। শি ইজ এ প্লেয়ার। আবার দেখেন অনেকে প্রশ্ন করে বসেন যারা নিউ লার্নার, অনেকে বলে যে স্যার এখানে অ্যামিজার তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। নো, অ্যামিজার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে কখন বলতে পারবেন কেউ? অনেকেই পারবেন, অনেকেই পারবেন না। অ্যামিজার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে যখন অক্সিলারি ভার্ব রূপে বসে, কিন্তু এখানে তো একটা মাত্র ভার্ব, সেটা হচ্ছে মেইন ভার্ব। শি ইজ এ প্লেয়ার, সে একজন খেলোয়াড়। শি ওয়াজ এ প্লেয়ার, সে একজন খেলোয়াড় ছিল। শি উইল বি এ প্লেয়ার, সে একজন খেলোয়াড় হবে। সে একজন খেলোয়াড় হবে। তো এই বক্সটা নিয়ে আমি আর সময় নষ্ট করব না, প্রেজেন্ট টেন্সের বাক্যগুলো আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। এরপর দেখেন এখানে রয়েছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই রাইট। এইখানেও সেই একই নিয়মে, এই দেখেন এখান থেকে একটা সাবজেক্ট নিয়ে নিলেন আই, এরপর কি নিতে হবে? আই রাইট, আমি লিখি। আমি কি লিখি? এখানে একটা অবজেক্ট দিতে পারবেন, আই রাইট এ লেটার। দেখেন এটা একটু ছোট করে দেই, এই যে দেখেন এইখানে কিন্তু আপনাদের এক্সটেনশন রয়েছে। এই জায়গাটাতে এক্সটেনশন রয়েছে, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। এরপর দিতে পারেন আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আমি একটা চিঠি লিখবো, আই উইল রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখবো, আই উইল রাইট এ লেটার। কি হবে বলেন? আমি একটি চিঠি লিখবো, আই উইল রাইট এ লেটার। আমি একটি গান গাইবো, আই উইল সিং এ সং। আমি টিভি দেখবো, আই উইল ওয়াচ টিভি। আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল। আমি একটু আগে একটা কথা বলেছি, একটু মনে রাখবেন আপনারা। একটা নিয়ম যখন শিখবেন, ওই নিয়ম দিয়ে আপনি 10টা বাক্য ওই 1 মিনিটের ভিতরে ওই সঙ্গে সঙ্গে জায়গায় বসে আপনি প্র্যাকটিস করে রাখবেন। ওই স্ট্রাকচার আপনার জীবনে কখনো ভুল হবে না। দেখেন আমি এখানে আপনাদের দেখানোর জন্য অনেকগুলো স্ট্রাকচার হাজির করেছি, এইগুলো একটু খেয়াল করবেন। দেখেন এই যে বলছি না যে একটা স্ট্রাকচার শিখে অনেকগুলো বাক্য করবেন ইনস্ট্যান্টলি, কিভাবে করবেন? দেখেন এটা আমি একটু আগে লিখে ফেলেছি। বলা হচ্ছে আমার আরো কাজ আছে, আই হ্যাভ মোর ওয়ার্ক। আমার আরো কলম আছে, আই হ্যাভ মোর পেন। আমার আরো বই আছে, আই হ্যাভ মোর বুক। আমার আরো ভাই আছে, আই হ্যাভ মোর ব্রাদার। তাহলে এইখান থেকে এই যে 5টা বাক্য আমি লিখেছি, এই 5টা বাক্য বাদে আপনি আরো অনেক বাক্য তৈরি করতে পারবেন এই আই হ্যাভ মোর দিয়ে। আই হ্যাভ মোর হাউস, আই হ্যাভ মোর পেন, আই হ্যাভ মোর কার, আই হ্যাভ মোর ব্রাদার, আই হ্যাভ মোর শার্ট, আই হ্যাভ মোর ল্যাপটপ, আই হ্যাভ মোর মোবাইল ফোন। আমার আরো মোবাইল ফোন আছে, আমার আরো ভাই আছে, আমার আরো কলম আছে। তো এটা আমি কি জন্য দেখালাম? এটা আমি দেখিয়েছি যে একটা নিয়ম যখন শিখবেন, ওই নিয়ম দিয়ে আপনি সাথে সাথে অনেকগুলো বাক্য মুখে মুখে বলে ফেলবেন। ওই নিয়মটা আপনার জীবনে কখনো ভুল হবে না। এগুলো পরীক্ষিত সত্য, আমরা গবেষণা করে করে প্র্যাকটিক্যালি এগুলো বের করেছি।
তো এই যেভাবে আমি দেখাচ্ছি দেখেন, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি যে যেভাবে শিখাচ্ছি এটা কি আপনাদের কোনো কাজে আসতেছে? প্লিজ লেট মি নো দ্যাট। আচ্ছা, আমি ভালো সাড়া পাচ্ছি না, আমি মনে হয় শিখাতে পারছি না। হ্যাঁ, আমি ভালো সাড়া পেলাম না, ভাবছিলাম সবাই আরো খুব জোরে বলবেন। যাই হোক, তো দেখেন আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি আমার সাধ্য মতো। তো বলা হচ্ছে আই রাইট এ লেটার, আই রোট এ লেটার, আই উইল রাইট এ লেটার। যখন আপনি আই রাইট ব্যবহার করবেন তখন ওই বাক্যটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্সে, আমি একটা চিঠি লিখি। কিন্তু যখন দেখেন এই পার্পেল কালারে দিয়েছে আই রোট দিবেন, আই রোট, তখন হবে আমি লিখেছিলাম। আপনি অবজেক্ট নাও দিতে পারেন, আই রোট আমি লিখেছিলাম। ইট মানে খাওয়া, এর পাস্ট টেন্স হবে এট। আমরা অনেকে কিন্তু অ্যাট বলি, অ্যাট বলবেন না প্লিজ, এট। আমি খেয়েছিলাম, আই এট। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আজকে থেকে সবাই একটা প্রতিজ্ঞা করবেন, যতটুক শিখবেন সঠিক শিখবেন, ভুল শিখে জীবনে কখনো লাভ হয় না। অ্যাট বলবো না, এটা এট বলতে হবে। আমরা ভেজিটেবল বলি, যদি এখানে কেউ প্রবাসী থেকে থাকেন বা আমরা যদি কেউ কখনো ইংল্যান্ড আমেরিকাতে যাই, তখন কিন্তু ভেজিটেবল বললে তারা চিনবে না। আমরা অনেক সময় বলি দিস ইজ এ রেস্টুরেন্ট, বা আই ওয়ান্ট টু, বা আই এম গোয়িং টু রেস্টুরেন্ট ফর ইটিং, আমি খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাচ্ছি। প্লিজ কেউ রেস্টুরেন্ট বলবেন না, এটা রাইট প্রোনাউন্সিয়েশন, সঠিক প্রোনাউন্সিয়েশন হবে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। আমি আরো কয়েকদিন পর আপনাদের প্রোনাউন্সিয়েশনের ক্লাস নিব, তখন শুদ্ধভাবে কিভাবে আমরা কথা বলতে হয় এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন এখানে বলা হচ্ছে আই রাইট এ লেটার, আই রোট এ লেটার। যখন পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল হবে তখন রাইট থাকবে না, রোট হবে। আর যখন ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার টেন্স হবে তখন আই উইল রাইট এ লেটার, আই উইল সিং এ সং, আই উইল ওয়াচ টিভি, আই উইল নো হিম, আই উইল প্লে ফুটবল, আই উইল ড্রাইভ এ কার, আই উইল ড্র এ পিকচার। কতগুলো বাক্য করলাম মাত্র 10 সেকেন্ডের ভিতরে, দেখেছেন? আপনাদেরকে এইভাবে। এরপর দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আপনারা হয়তো ভাবছেন স্যার একটু ডিটেলস দেখান, আমি যে ডিটেলস দেখাবো। দেখেন টেন্স মূলত হচ্ছে, টেন্সরা তিনই ভাই। কয় ভাই বলবেন? এরা মাত্র 3 ভাই, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমি টেন্সের একটা ছড়া বলবো, যদি কারো এটা প্রয়োজন হয় আমি আপনাদেরকে পার্সোনালি দিব, এবং এখনই লিখে নিতে পারেন অথবা ক্লাস রেকর্ডের ভিতরে, এখানে অন ক্যামেরায় রেকর্ড হচ্ছে, পেয়ে যাবেন। ছড়াটা সবাই মনে রাখবেন, টেন্সের খুবই সুন্দর একটা ছড়া। এই একটি মাত্র ছড়ার ভিতরে আপনারা টেন্স মনে রাখতে পারবেন। যেমন টেন্স সবকিছু এর ভিতরে চলে এসেছে। দেখেন, এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সেজে গুড়ি গুড়ি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, তাদের আবার 4 4 মেয়ে, এক নজরে দেখো চেয়ে। অনেকে হয়তো মনে মনে ভাবছেন স্যার আরেকবার বলেন, আমি আবারও বলছি। এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে গুড়ি গুড়ি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। তো এই যে ছন্দটা বললাম এর ভিতরে 12টা টেন্স বা টোটাল সবকিছু চলে এসেছে। টেন্স একটা প্রধান একটা শাখা, এখান থেকে 3টা শাখা বেরিয়েছে, প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, এবং ফিউচার টেন্স যেটাকে আমরা অনেকে একটু মজা করে ফুটুরি বলি। এই ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। কি হবে? ভবিষ্যৎকাল। তো দেখেন প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, এখানে আমি একটা বাক্য লিখলাম, আই গো। এখানে একটা বাক্য যদি আমি লিখে ফেলি তখন বাক্যটা কি হবে? তখন বাক্যটা হবে আই গো। হুম। আমি যদি পাস্ট টেন্সের একটা বাক্য লিখে ফেলি তখন এই গো এর পরিবর্তে হবে WENT, আই ওয়েন্ট। আর যদি আমি ফিউচার টেন্সের একটা বাক্য লিখে ফেলি তখন হবে আই আই উইল আই উইল গো, আই উইল গো। দেখেন এই যে বাক্যগুলো আমি লিখেছি, আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আর আই উইল গো আমি যাব, আমি যাব। একটু ভালো করে খেয়াল করেন, দেখেন এখানে আমি লিখেছি গো, গো মানে হচ্ছে যাওয়া, আই গো আমি যাই। এটা কোন কালে যাই, কখন যাই? বর্তমান কালে যাই। এইটার যখন অতীতকাল বলবো, আমি গিয়েছিলাম, তখন হবে আই ওয়েন্ট। কি হবে? এই গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এই জন্য আমি ক্লাসের শুরু থেকেই যারা রয়েছেন ক্লাসে আমি বলছি, এই কনজুগেশন অফ ভার্ব ফর্ম যে যত মুখস্থ করবেন তার তত বেশি দ্রুত ইংরেজিতে কথা বলা সহজ হবে। দেখবেন যারা গান পারেন, এখানে গান শিখেছেন বা শিখতে চান, টিচার কিন্তু আগে আপনাকে স্বরলিপি দিবে, সারে গামা পা রয়েছে না, সারে গামা। তো আপনাকে কিন্তু আগে এই সেই প্রাথমিক পর্যায়ের জিনিসগুলো, মনে করেন আমি তরকারি রান্না করব, তো আগে তো আমাকে চুলার পাশে যাওয়ার আগে উপকরণগুলো জোগাড় করে নিয়ে তারপরে তরকারি রান্না করতে যেতে হবে, তাই না? তো ইংরেজিতে কথা বলতে গেলে আগে আপনাকে সাবজেক্ট চিনতে হবে, আগে আপনাকে ভার্ব চিনতে হবে, আগে আপনাকে অবজেক্ট চিনতে হবে।
সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইটা যখন আপনি পারবেন তখন কিন্তু ইংরেজিতে কথা বলার আপনার যাত্রা শুরু হয়ে গেল। কি হয়ে গেল? যাত্রা শুরু হয়ে গেল। এইখানে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে একটা বাক্য করি, যেমন দেখেন লিখলাম আমি ভাত খাই, আই রাইস, RICE, আই রাইস, EAT। আমি একটা বাক্য লিখেছি আই রাইস ইট। আচ্ছা বলেন তো এই বাক্যটা কি সঠিক লিখেছি? আপনারা সবাই বলবেন না স্যার আপনি ভুল লিখেছেন, আমিও জানি এটা ভুল লিখেছি, কিন্তু এটাকে কিভাবে সংশোধন করব? আই রাইস ইট, আমি ভাত খাই, আই মানে আমি, ঠিক বাংলা যা যা বলেছেন ইংরেজি আমি তাই তাই লিখে দিয়েছি। আমি ভাত খাই, আই মানে আমি, রাইস মানে ভাত, ইট মানে খাই, আই রাইস ইট। কিন্তু না, ইংরেজরা কিন্তু যারা ব্রিটিশ বা যারা ইংরেজি ভাষাটা তৈরি করেছে তারা আমাদের এইটা মানতে রাজি নয়। তারা কি করলো? তারা একটু ব্যতিক্রম করে দিল। তারা আমাদেরকে কানে কানে বলল যে আপনারা যেভাবে বলছেন আমি ভাত খাই, আমরা ওভাবে করব না, আমরা সাবজেক্টের পরে ভার্ব দিব। আমরা সাবজেক্টের পরে কি দিব? সাবজেক্ট নিয়েছি আই। এরপরে কিন্তু দেখেন এই রাইসটা দিয়েছি আমি নাউন বা অবজেক্ট, এইটা কখনোই দেওয়া যাবে না ইংরেজিতে। আজকে সবাই এখান থেকে মনে রাখবেন, ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে ভার্ব বসে। ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে ভার্ব বসে। তো আই এর পরে ভার্ব হবে EAT, আই ইট। কি হবে বলেন? আই ইট। এরপরে অবজেক্ট দিতে হবে বা কর্ম দিতে হবে রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। বাংলায় যদি আপনি বলেন আমি ভাত খাই, কিন্তু ইংরেজি করার সময় আপনাকে সাজাতে হবে আমি খাই ভাত। আমি স্কুলে যাই, এভাবে বলবেন না প্লিজ। আমি যাই স্কুলে, আমি যাই স্কুলে। ছেলেরা ফুটবল খেলে, নো, ইংলিশে যখন সাজাবেন তখন সাজাতে হবে ছেলেরা খেলে ফুটবল, ছেলেরা খেলে ফুটবল, ছেলেরা ফুটবল খেলে, এভাবে সাজানো যাবে না। তো দেখেন আমি বলেছি টেন্সটা হচ্ছে তিনি ভাই, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের একটা বাক্য লিখেছি আই গো, পাস্ট টেন্সে লিখেছি আই ওয়েন্ট, ফিউচার টেন্সে লিখেছি আই উইল গো। কি লিখেছি? আই উইল গো, আমি যাবো, যাবো। মনে রাখবেন ফিউচারে সর্বদা বে, বি, ব। যারা একেবারেই টেন্সে দুর্বল আমার কথাগুলো মনে রাখবেন, এটা হচ্ছে বে, বি, ব ফিউচার টেন্সে। পাস্ট টেন্সে আমি বলেছিলাম লাম লেম ল, তাম তেম ত। কি বলেছি বলেন? লাম লেম ল, তাম তেম ত। আর প্রেজেন্ট টেন্সে থাকে রস্বইকার এ ও অন্ত্যেষ্টিয়, আমি স্কুলে যাই, সে বাড়ি যায়, বাবা বাড়ি আসে, তারা ভাত খায়, তারা মাছ ধরে। অর্থাৎ এখানে বাংলা বাক্যের শেষে, বাংলা ক্রিয়ার শেষে কি দেখে আপনি চিনবেন তার একটা নমুনা আমি এখানে কিন্তু একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে আপনি কিভাবে চিনবেন। যারা টেন্সে খুবই দুর্বল, আমার এই একটি মাত্র চার্ট দেখে 12 মিনিটের ভিতরে 12টা টেন্স আপনি রপ্ত করতে পারবেন, আয়ত্ত করতে পারবেন, গ্যারান্টি দিয়ে বলছি। তো দেখেন এই যে 12টা বাক্য, এইটা যখন আপনার শেখা হয়ে যাবে এরপর কিন্তু আপনাকে টেন্সের গভীরে প্রবেশ করতে হবে। প্রেজেন্ট টেন্সটা হচ্ছে চারি ভাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে আমার মনে হয় কি জানেন, বারবার এই প্রেজেন্ট আর টেন্স এইটা না বলে আমি যদি বলি টেন্স, প্রত্যেকটা টেন্স এদের কিন্তু আবার ওই যে বলেছি তাদের আবার চার চার মেয়ে এক নজরে দেখো চেয়ে। তো তাদের আবার চার চার মেয়ে কি? প্রত্যেকটা টেন্সের চার মেয়ে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আবার বলি আমার সঙ্গে সবাই বলেন, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই যে প্রেজেন্ট ইনডেফিনিট, এই ব্যক্তির কাজ কি দেখেন, এই ব্যক্তির কাজ হচ্ছে অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, অথবা সাধারণভাবে কোনো কাজ হয় বা হয়ে থাকে এমন বুঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। ছেলেরা মাছ ধরে, করিম স্কুলে যায়, বুলবুল ফুটবল খেলে, তারা গান গায়, সে ছবি আঁকে। এই যে আঁকে, কখন আঁকে? বর্তমান সময়ে আঁকে, বর্তমান সময়ে আঁকে। এগুলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকলে চিনবেন, আমি একটু আগে যে চার্টটা দেখিয়েছি 1 মিনিট আগে সেখানে দেওয়া রয়েছে, এখানেও দিয়েছে দেখেন। বাংলা ক্রিয়ার শেষে রস্বইকার এ ও অন্ত্যেষ্টিয় এইগুলো থাকবে। একটা বাক্য লিখেছি যেমন দেখেন আমি স্কুলে যাই, যাই বললে জয়াকার, অন্তর্জয়াকার, রস্বইকার চলে এসেছে যাই। আমি একটু আগে বলেছি রস্বই এ ও অন্ত্যেষ্টিয় এইগুলো থাকে বাংলা ক্রিয়ার শেষে। সেই স্কুলে যায়, জয়াকার অন্ত্যেষ্টিয় ওয়া, অর্থাৎ যায়। খেলে, দেখেন এই যে অনেকে বলতে পারেন স্যার এখানে তো ল রয়েছে, নো, লর আগে একটা এ কার রয়েছে, খেলে। অর্থাৎ আমি বলেছি এ
রস্বই এ ও অন্ত্যেষ্টিয় এগুলো থাকে। তাহলে খেলে কখন খেলে? বর্তমান কালে খেলে। এগুলা হচ্ছে সব প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালীটা একেবারে সহজ। সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। আমি এইটা আপনাদেরকে দিয়ে দিব। এই দেখেন, সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট প্লাস ভি ওয়ান, সাবজেক্ট প্লাস নো অক্সিলারি ভার্ব, শুধু সাবজেক্ট প্লাস ভি ওয়ান। আপনি চাইলে এখানে অবজেক্ট যুক্ত করে দিতে পারেন, যেমন আমি বলেছি আমি যাই, আই গো, আমি খাই, আই ইট, আমি খেলি, আই প্লে, আমি ঘুমাই, আই স্লিপ। তো এইটার মাধ্যমে আপনারা দেখেন এখানে আমি আরো অনেক বাক্য দিয়েছি। একটু মডালের ভিতরে আমি যদি চলে যাই, কেন যাব জানেন? কারণ টেন্স দিয়ে পৃথিবীর সব কথা বলা যায় না। টেন্স ব্যবহার করে যেমন কোথায় বলা যায় না, যেমন দেখেন এইখানে লিখেছি আমি যেতে পারি, কিন্তু এই পারিটাকে যদি বাদ দিয়ে দেই, আমি যদি বলি আমি যাই, তখন কি লিখবেন? আই গো। তখন কি লিখবেন? আই গো। কিন্তু এই কথাটাকে যখন আমি লিখেছি আমি যেতে পারি, এই পারি কথাটা একটা মডাল ভার্ব, ক্যান মানে পারা বা পারি। তো যদি বলা হয় আমি যেতে পারি, তখন কি হবে? আই ক্যান গো। কি হবে বলেন? আই ক্যান গো, আমি যেতে পারি। এইখানে দেখেন আমি প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে বলে যাচ্ছি যে আপনাকে স্ট্রাকচারটা বুঝতে হবে, বাক্য গঠন প্রণালী। আপনি একটা স্ট্রাকচার দিয়ে শত শত নয়, হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। কেমনে পারবেন? আমি যেতে পারি, আই ক্যান গো। কি হবে? আই ক্যান গো, আমি যেতে পারি। এই জন্য আমি প্রত্যেকটা মুহূর্তে বলে যাচ্ছি এই ভার্ব ফর্ম মুখস্থ করবেন। আই ক্যান গো, আমি যেতে পারি। আমি করতে পারি, আই ক্যান ডু। আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আপনি বাক্যটা টেনে লম্বা করতে পারবেন। আমি লিখতে পারি কি? আই ক্যান রাইট, আমি লিখতে পারি। কি লিখতে পারি? আমি চিঠি লিখতে পারি, আমি উপন্যাস লিখতে পারি, আমি রচনা লিখতে পারি, আমি কবিতা লিখতে পারি। তাহলে আই ক্যান রাইট এ লেটার, আই ক্যান রাইট এ পোয়েম, আই ক্যান রাইট এ নোভেল, আই ক্যান রাইট অ্যান এসে। দেখেছেন? বাক্য বড় করা যায়। আমি কখন লিখতে পারি? আমি সকাল বেলায় লিখতে পারি, আই ক্যান রাইট এ পোয়েম ইন দা মর্নিং। হ্যাঁ, তাহলে এই যে দেখেন বাক্য বড় করার যে কৌশল, এই কৌশলটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো এখানে মডেল দিয়েও দেখিয়েছি আমি যেতে পারি, আই ক্যান গো, তুমি যেতে পারো, ইউ ক্যান গো। আমি লিখতে পারি, আই ক্যান রাইট, তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। আবার আমি এই রাইট কে পরিবর্তন করে আই এবং ক্যান ঠিক রেখে ভার্ব পরিবর্তন করেছি, আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। এর জন্য এই যে কি পরিবর্তন করেছি? ভার্ব পরিবর্তন করেছি। এই জন্য আপনাদেরকে এই ভার্ব ফর্ম বেশি বেশি করে মুখস্থ করতে হবে। যে যত বেশি ভার্ব ফর্ম মুখস্থ করবেন, আমি আবারও বলছি, ইংরেজি শেখাটা তার জন্য খুব সহজ হবে। আমার সাথে কি আপনারা সবাই একমত? তাহলে এই ভার্ব ফর্ম গুলো সর্বপ্রথম আপনাদেরকে শিখতে হবে। দেখেন আমি যে ক্লাসগুলো নিচ্ছি খুবই বেসিক, খুবই সাধারণ ক্লাস, কিন্তু আমরা এই সাধারণ গুলা পারি না। আমরা কিন্তু আমাদের বেসিকটা মজবুত না করে আমরা অনেকে চলে যাই আইএলটিএস পরীক্ষা দিতে, জিম্যাট, জিআরই, আরো কঠিন কঠিন লেভেলে চলে যাই। কিন্তু আপনার যদি ভিত মজবুত না হয়, একটা 10 তলা বিল্ডিং করব, তার বেসমেন্ট যদি আমার মজবুত না হয়, আমার তো 10 তলা পর্যন্ত টিকবে না। যদিও টিকে যে কোনো সময় ধসে পড়ার ভয় থাকে। তাই আমি সবাইকে আবারও বলছি যে আপনারা এই জায়গাটা খুব ভালোভাবে একটু ক্লিয়ার করে বুঝবেন। দেখ, এই যে জায়গাটা আমি দেখাচ্ছিলাম টেন্স, তাই না? খুবই সহজ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি লিখেছি আই গো, আমি যাই। এইটাকে যদি আমি কন্টিনিউয়াস টেন্স করি তখন কি হয় জানেন? এই আই এর পরে একটা অ্যামিজার চলে আসে, আই অ্যাম গোয়িং, আই অ্যাম ইটিং, আই অ্যাম প্লেইং, আই অ্যাম রাইটিং, আই অ্যাম ডুইং, আই অ্যাম স্লিপিং। আপনি সাবজেক্ট পরিবর্তন করে দেন, হি ইজ ক্যাচিং, হি ইজ ম্যাচিং, হি ইজ টাচিং। হ্যাঁ, আমি একটু ছন্দ দিয়ে বললাম। হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। সে খাচ্ছে, হি ইজ ইটিং, সে আঁকছে, হি ইজ ড্রয়িং। এইখানে আপনি ইচ্ছা মতো অবজেক্ট যোগ করে করে বাক্য বড় করতে পারেন। সে আঁকছে, কি আঁকছে? সে ছবি আঁকছে। হি ইজ ড্রয়িং এ পিকচার, হি ইজ ড্রয়িং এ পিকচার, সে একটা ছবি আঁকছে। সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। অর্থাৎ আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনডেফিনিটের পরিবর্তে পরবর্তীতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো। অনেকেই কিন্তু আমরা জানি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা কি, প্রেজেন্ট ইনডেফিনিটের বাংলাটা কি। তো মনে রাখবেন, আমি চারটার বাংলা বলে দিচ্ছি, এখানে রেকর্ড ক্লাসগুলো দেখবেন। আর আমার ক্লাসগুলো যেদিন যেদিন থাকবে আপনারা একটু কাইন্ডলি খাতা কলম নোটবুক নিয়ে বসবেন, আমার কিওয়ার্ড গুলা একটু ছোট্ট ছোট্ট করে লিখে রাখবেন।
পরবর্তীতে এগুলো দেখতে পারবেন। আমার ক্লাস করলে যারা নিয়মিত করে, আমার পার্সোনাল ব্যাচে একটা সুযোগ থাকে বা একটা বড় রকমের সুবিধা থাকে, পরবর্তীতে আমার ক্লাস আপনারা আর দেখা লাগবে না, আমি ক্লাসের পড়া ক্লাসে রেডি করিয়ে দেই। তো একটা বিষয় দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ হচ্ছে চলমান বর্তমান কাল। প্রেজেন্ট ইনডেফিনিটের বাংলা হচ্ছে সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্টের বাংলা হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। পূর্বে ঘটে গেছে কিন্তু এখনো বর্তমান। আমি ভাত খাইয়াছি, তারা স্কুলে গিয়েছে, রবিউল মাছ ধরেছে, ছেলেরা তাস খেলেছে। অর্থাৎ বাংলা বাক্যের শেষে ইয়াসি ইয়াছো থাকবে। কি থাকবে বলেন? ইয়াছি ইয়াছো থাকবে। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এমন একটা বাক্য বলবো চলমান থাকবে বর্তমান কালে। আমি ছবি আঁকছি, মিতা গান গাচ্ছে, তারা ফুটবল খেলছে, তারা বাড়ি তৈরি করছে, সে ঘুড়ি উড়াচ্ছে। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে তেসি তেসো তেসেন এগুলা থাকবে। কি থাকবে? তেসি তেসো তেসেন। আমি আবারও বলছি, দেখেন এই যে চার্টটা আমি আপনাদেরকে দেখালাম, এই চার্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব। কাইন্ডলি আপনারা এইখান থেকে মাত্র 12 মিনিটের ভিতরে 12টা টেন্স সহজে শিখতে পারবেন। শুধু বাংলা ক্রিয়ার শেষে কি থাকলে কি দেখে চিনবেন, এইটা পড়বেন, ক্রিয়া রূপটা পড়বেন আর স্ট্রাকচারটা পড়বেন, দ্যাটস টেন্স ইজ ক্লিয়ার। তো দেখেন যে জায়গাটা দেখাচ্ছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা খুবই সহজ। আমি স্কুলে যাচ্ছি, বা আমি যদি বলি আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি খেলছি, আই অ্যাম প্লেইং। আই অ্যাম প্লেইং ফুটবল, আই অ্যাম প্লেইং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। আই অ্যাম প্লেইং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড। আই অ্যাম প্লেইং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড বিসাইড মাই হাউস। বাক্যটা কি হলো? আমি ফুটবল খেলছি মাঠে আমার বন্ধুদের সাথে আমার বাড়ির পাশে, অর্থাৎ আমার বাড়ির পাশে মাঠে। বাক্য বড় তৈরি করতে গেলে এমপিটি, ম্যানার প্লেস টাইম, এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহারটা যদি আমি নেক্সট ক্লাসটা নেই আমি আপনাদেরকে দেখাবো। এখানে অনেকেই আমি দেখেছি ছোট ছোট বাক্য, দেখেন আমি যা দেখাচ্ছি অনেকেরই হয়তো ভালো লাগতেছে। নো, এখান থেকে বড় বড় বাক্য তৈরি করা শিখতে হবে। তো সেই বড় বাক্য তৈরি করাটা আমি অন্য একটা ক্লাসে আপনাদের দেখাবো। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। হুম, তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। তো দেখেন এত ঝামেলায় যাওয়ার দরকার নেই। আমি সহজে কিভাবে 12টা টেন্স আপনারা, তবে আমি আরেকটা কথা বলি, প্রথম দিন 12টা টেন্স আপনাদের দেখাবো, কিন্তু পরবর্তীতে মাত্র 8 প্রকার টেন্স যদি আপনারা জানেন, এই 8 প্রকার টেন্স থেকে আপনারা সারা জীবন কথা বলতে পারবেন। যেমন পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, এইগুলা কিন্তু কথা বলতে গেলে না বেশি কাজে লাগে না। সারা দিনের ভিতরেও দেখবেন আমরা কখনো ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি না। এই জন্য প্রেজেন্ট টেন্স 4 প্রকার, আর পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস এই 6 প্রকার, আর ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস, এই মোট 8 প্রকার টেন্স আপনি জানবেন, ভালো করে আপনি বুঝবেন, আপনি অনায়াসে ইংলিশে কথা বলতে পারবেন। বিশ্বাস করেন এখানে যারা রয়েছেন, আমি কোনো চটকদার বিজ্ঞাপন দেওয়া কথা বলছি না। বাংলার থেকে ইংরেজি সহজ। কিভাবে সহজ? এই স্ট্রাকচার গুলো আমার এই দেখানো পদ্ধতিতে একটু ফলো করবেন, আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। আমি স্কুলে যাচ্ছি, এই স্ট্রাকচার দিয়ে আপনি কয়েক শত বাক্য তৈরি করতে পারবেন। আমি স্কুলে যাচ্ছি, আমি মাছ ধরছি, আমি ভাত খাচ্ছি, যত ভার্ব আছে পৃথিবীতে সেই কয় রকমের বাক্য তৈরি করতে পারবেন। আমি ঘুড়ি উড়াচ্ছি, আমি বাড়ি তৈরি করছি, আমি চিঠি লিখছি, আমি মোবাইল ফোনে কথা বলছি। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আপনি সাবজেক্ট পরিবর্তন করতে পারেন। তারা মাছ ধরছে, সে মাছ ধরছে, করিম মাছ ধরছে, সুমন মাছ ধরছে, ইমন মাছ ধরছে। অর্থাৎ এখানে আপনাদেরকে বাক্য বড় করা শিখতে হবে। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠন প্রণালী হয় হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভিতরি। আবার একটু বলি, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভিতরি প্লাস এক্সটেনশন। সে কাজটি করিয়াছে বা করেছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। আমি একটু আগে একটা কথা বলেছি না, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখালাম, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভিতরি, এইটা দিয়ে আপনি নিজে মুখে মুখে আমার ক্লাস শেষ হলে আপনি 10টা 20টা 30টা বাক্য করবেন, দেখি আপনি পারেন কিনা। কেমন? আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি একটা মোবাইল ফোন কিনেছি, আই হ্যাভ বট এ মোবাইল ফোন। এই বট কোন জায়গা থেকে আসলো, এইগুলো আপনাকে শিখতে গেলে আপনার এই কনজুগেশন অফ ভার্ব আগে থেকেই মুখস্থ করতে হবে। এই ভার্ব ফর্ম দেখেন, গো, ওয়েন্ট, গন,
এই গন কোন কাজে লাগে? এইটা যখন আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবেন তখন আপনাকে এই গন কাজে লাগবে। যেমন আমি স্কুলে গিয়েছি, আমি ঢাকায় গিয়েছি, আমি কলকাতায় গিয়েছি, আমি কুমিল্লায় গিয়েছি, আমি আমেরিকায় গিয়েছি, তখন এখানে গন লাগবে। তারা আমেরিকায় গিয়েছে, দে হ্যাভ গন টু আমেরিকা। আমি ঢাকায় গিয়েছি, আই হ্যাভ গন টু ঢাকা। তাহলে এই ভার্ব ফর্ম গুলো আপনাদের আগামীকালের হোমওয়ার্ক থাকবে। যারা ক্লাসে রয়েছেন, যারা আমার কথা শুনতে পারছেন, এখান থেকে 20টা ভার্ব ফর্ম আপনারা পড়ে রাখবেন। আগামীকাল ক্লাসে যদি আমি ক্লাস নেই বা সোহাগ স্যার নেই, এই ভার্ব ফর্ম গুলো একটু আপনারা পড়া দিবেন। নেক্সটে দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শিখলেন, এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও আমাদের কথা বলতে গেলে প্রায়শই কাজে লাগে। বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন, সি, স, সেন ইত্যাদি থাকে। এবং মনে রাখবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তা। শুধুমাত্র এখানে সময়ের উল্লেখ থাকে এবং এক্সট্রা হ্যাভ বিন বা হ্যাজ বিন আসে। কি আসে বলেন? হ্যাভ বিন বা হ্যাজ বিন। কথা বলতে গেলে এই টেন্সটার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবত কাজটি করছি, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। দেখেন আস্তে আস্তে সবাই চলে যাচ্ছেন প্লিজ। যাদের শেখার ইচ্ছা থাকে, একটা জিনিস কি জানেন, ইংলিশে একটা প্রবাদ বাক্য রয়েছে, ওয়ালস ওয়েল দ্যাটস ইনস ওয়েল। শেষ ভালো যার, সব ভালো তার। এটা একটু মনে রাখবেন, ধৈর্য নিয়ে ক্লাস করতে হয়। এবং দেখেন আমি বলি, যাদের ধৈর্য নেই তারা শুধু ইংরেজি না, তারা পৃথিবীর কোনো কাজ সাকসেসফুলি করতে পারে না। আমি ক্লাসের শুরুতে বলেছিলাম, এখানে যারা মানি ইনভেস্ট করেছেন, সঙ্গে একটু টাইম ইনভেস্ট করুন, আপনি শিখতে পারবেন। এবং আরেকটা জিনিস কি জানেন, গোছানো পদ্ধতিতে না শিখলে আপনি কখনো শিখতে পারবেন না। দেখবেন আমরা বিভিন্ন জায়গায় ইউটিউবে এখানে সেখানে অনেক ভিডিও দেখি, তাই না? একটু চিন্তা করে দেখেন তো, কোনো ভিডিও কি আপনি ধারাবাহিকভাবে পান? পান না। এই জন্য আমরা শিখতে পারি না। আর আমাদের ইংরেজিতে কথা বলতে না পারার একটা মস্ত বড় কারণ, আমরা নিজেরা কথা বলি না। আমরা সারা জীবন শুধু টিচার বলেছে, আমরা যখন প্রাইভেট পড়তে গিয়েছি উনি বলেছে যে লেখো সাবজেক্ট প্লাস মূল ভার্ব বা ভি অন ফর্ম প্লাস অবজেক্ট, এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। কিন্তু আপনি কি কখনো বলে দেখেছেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে 20-50টা বাক্য কি কখনো তৈরি করেছেন? নিজের মুখে বলেছেন? বলেননি। তো এই প্র্যাকটিক্যাল জায়গাটায় আসতে হবে। এরপর দেখেন এখানে আরো দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সরি, এর গঠন প্রণালী হবে সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেমন হ্যাজ বা হ্যাভ ছিল প্লাস ভার্বের ভি3 ছিল, আর এখানে দিতে হবে সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস অবজেক্ট। দেখেন, আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। সে এই অফিসে 5 বছর যাবত কাজ করছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 ইয়ার্স। তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে, দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স টুয়েসডে। দেখেছেন? মনে রাখবেন, যাবত বা ধরে থাকলে ফর, যাবত বা ধরে থাকলে ফর, হইতে, থেকে, চেয়ে। আবারও বলি, হইতে, থেকে, চেয়ে, এইটা থাকলে সিন্স। অনেকে সারা জীবন টেন্স পড়েও আমরা ক্লিয়ার করতে পারি না কোথায় সিন্স হবে আর কোথায় ফর হবে। মনে রাখবেন, যাবত বা ধরে থাকলে ফর, হইতে, থেকে, চেয়ে, এইটা থাকলে সিন্স হয়। আমি আরেকটু ইংলিশে যদি বলি, পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স, পয়েন্ট উল্লেখ করতে হবে, আমরা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করিতেছি, এইগুলো থাকলে, এই যে পয়েন্ট উল্লেখ করে দিয়েছে 1980 সাল, এক্ষেত্রে আপনাকে সিন্স ব্যবহার করতে হবে। আর ফর কোথায় হবে? যাবত বা ধরে থাকলে ফর হবে। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমি আজকে প্রেজেন্ট টেন্স বুঝালাম। আগামীকালের জন্য আপনাদের পাস্ট টেন্সটা একটু পড়া থাকবে। যারা ক্লাস জয়েন করবেন সবাই একটু কাইন্ডলি পাস্ট টেন্সটা পড়ে আসবেন। দেখেন এই টেন্স গুলা কমপ্লিট করার পরে এইগুলো আপনাদেরকে দিয়ে করাবো যে একটি মাত্র ভার্ব দিয়ে কিভাবে আমরা 30 থেকে 60, 50, 100টা বাক্য তৈরি করতে পারি। কত সুন্দর নিয়ম না? একটা ভার্ব দিয়ে অনেক বাক্য তৈরি করব। যেমন দেখেন, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এখানে ভার্ব কি নিয়েছি বলেন তো? গো। এখানে ভার্ব কি নিয়েছি? গো। আই গো টু স্কুল, আমি আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই না, নেগেটিভ করেছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে অনেকেই আমরা জানি ডোন্ট বা ডাজেন্ট আসে সাবজেক্ট অনুসারে। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। এগুলো আগামী ক্লাসে দেখাবো। আমি কি স্কুলে যাই? আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল? দেখেন এই বাক্যগুলো আমি আপনাদেরকে জাস্ট এইভাবে দেখাবো, একটু খেয়াল করবেন প্লিজ। একটু লক্ষ্য করবেন, এখানে দেখেন আমি, এই যে দেখেন একটা ভার্ব দিয়ে কিভাবে অনেকগুলো বাক্য তৈরি করা যায় বিভিন্ন টেন্স দিয়ে। হি ড্রাইভস এ কার,
হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। এইটাকে যদি আপনি পাস্ট ইনডেফিনিট করেন, হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। সে একটা গাড়ি চালাবে, ফিউচার ইনডেফিনিট, হি উইল ড্রাইভ এ কার। সে একটা গাড়ি চালাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হি ইজ ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হি ওয়াজ ড্রাইভিং আ কার। হি ওয়াজ ড্রাইভিং আ কার। এইভাবে এখানে 26টা বাক্য দিয়েছি। এই 26টা বাক্য আপনারা ইজিলি করতে পারবেন যদি আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারেন। এরপর দেখেন এখানে আমি আরো একটা সুন্দর জিনিস আপনাদের জন্য অ্যারেঞ্জ করেছি। এটা হচ্ছে টেন্স যদি আপনি পারেন, এবং টেন্সের সঙ্গে আরো কিছু বিষয় দেখাবো। ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে মডাল ভার্বের ব্যবহার। এইটা যখন আপনি পারবেন তখন এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস, অর্থাৎ সব থেকে ভালো উপায় ইংরেজিতে কথা বলার, ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস, এই জায়গাটা যখন আপনি পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ফ্লুয়েন্টলি কথা বলা শিখে গেছেন। সে একটা গাড়ি চালায়, এটা কখন চালায়? বর্তমান কালে। হি ড্রাইভস আ কার, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এই বাক্যটাকে যখন আপনি পাস্ট ইনডেফিনিট করবেন, সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। কি হবে বলেন? হি ড্রোভ এ কার। সে একটা গাড়ি চালিয়েছিল, সে ভাত খেয়েছিল, সে স্কুলে গিয়েছিল, তাহারা মাছ ধরেছিল, তাহারা একটা চিঠি লিখেছিল। আমি আবারও বলছি, একটা স্ট্রাকচার শিখে সেইটা দিয়ে মুখে মুখে ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে অনেকগুলো বাক্য তৈরি করবেন, দেখবেন আপনার কখনো ইংরেজিতে কথা বলার জন্য আপনি আটকে যাবেন না, ফ্লুয়েন্টলি বলতে পারবেন। সে একটা গাড়ি চালাবে, তাহলে এখানে অনেকগুলো বলবেন, সে ভাত খাবে, সে স্কুলে যাবে, তারা ছবি আঁকবে, মিতা গান গাবে, আমি তাদের সাথে আগামীকাল দেখা করব। অর্থাৎ এই যে সে একটি গাড়ি চালাবে, এই রুলটা যা, আর আমি এতক্ষণ কয়েকটা বাক্য বললাম, এই রুলগুলো ঠিক তা। হুম এইভাবে কিন্তু ল্যাঙ্গুয়েজ দেখেন, সে একটি গাড়ি চালাচ্ছে, এটা কোন টেন্স হয়? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সে একটা গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। তো এইগুলো টেন্স দেখাবো। আর পাশাপাশি আজকে তো সময় না, আমি আপনাদেরকে আরো কয়েকটা বিষয় একটু দেখাতে চাচ্ছিলাম। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য বা স্পিকিং করতে গেলে আমাদের কয়েকটা রুল একটু শিখতে হবে। রুল না শিখলে, শুধু টেন্স দিয়ে আমি বলেছি সব কথা আপনি বলতে পারবেন না। এখানে দেখেন আমি ডু ভার্ব দিয়ে আপনাদের জন্য একটা শীট তৈরি করে রেখেছি। ডু প্রথমে আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর ভার্ব। আবার বললাম অক্সিলারি ভার্ব ডু আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে। যেমন তুমি কি নেতৃত্ব দাও, ডু ইউ লিড। তুমি কি উত্তর দাও, ডু ইউ রিপ্লে। তুমি কি কপি করো, ডু ইউ কপি। তুমি কি স্ক্যান করো, ডু ইউ স্ক্যান। তুমি কি প্রিন্ট করো, ডু ইউ প্রিন্ট। তুমি কি তর্ক করো, ডু ইউ প্রিন্ট, ডু ইউ আর্গু। তো দেখেছেন এখানে ডু দিয়ে আপনি পৃথিবীতে যত প্রশ্ন আছে, মানে এই প্রেজেন্ট টেন্সে আপনি ডু দিয়ে করতে পারবেন। বলছে তুমি কি পড়ো, ডু ইউ রিড। তুমি কি দাও, ডু ইউ গিভ। তুমি কি নাও, ডু ইউ টেক। তুমি কি হারো, ডু ইউ লস। তুমি কি দেখো, ডু ইউ সি। তুমি কি চাও, ডু ইউ ওয়ান্ট। তাহলে এখানে বলতে পারেন, ডু ইউ ওয়ান্ট ওয়াটার, ডু ইউ ওয়ান্ট এ পেন, ডু ইউ ওয়ান্ট এ মোবাইল। অর্থাৎ এখানে আপনি এক্সটেনশন যুক্ত করতে পারবেন। কি যুক্ত করতে পারবেন? এক্সটেনশন। তো এখানে আমি আপনাদেরকে আরো কয়েকটা বিষয় দেখাতে চাচ্ছিলাম। এই স্ট্রাকচার গুলো দেখেন, হোয়াই দিয়ে একটা বাক্য তৈরি করেছি, হোয়াই। তুমি কেন এত খুশি, হোয়াই আর ইউ সো হ্যাপি। তুমি কেন এত দুঃখিত, হোয়াই আর ইউ সো স্যাড। আপনার সামনে একজন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে রয়েছে, আপনি মনে মনে ভাবতেছেন যে তাকে আমি জিজ্ঞাসা করব কেন তুমি এত দুঃখিত। যারা এখানে প্রবাসীরা রয়েছেন, অল্প অল্প ইংলিশ জানেন, এই বিষয়গুলো আমি মনে করি আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আপনি আপনার কাউকে বলতে চাচ্ছেন যে কেন তুমি দুঃখিত, তো মনে করেন একজন সাদা চামড়ার ইংরেজ, সে তো আর বাংলা বুঝবে না, বুঝবে? তাকে আপনি ইংলিশে বলবেন, হোয়াই আর ইউ সো স্যাড। তুমি কেন এত রাগান্বিত, হোয়াই আর ইউ সো অ্যাংরি। তুমি কেন এত ক্লান্ত, হোয়াই আর ইউ সো টায়ার্ড। তুমি কেন এত অলস, হোয়াই আর ইউ সো, হোয়াই আর ইউ সো লেজি, হোয়াই আর ইউ সো লেজি, হোয়াই আর ইউ সো লেট। মনে করেন একটা মিটিং এ আপনি টাইমলি গিয়েছেন, আপনার এক কলিগ দেরি করে এসেছে, তার সামনে আপনি বলবেন, হোয়াই আর ইউ সো লেট, কেন তুমি এত দেরি করে এসেছো। তো এই বিষয়গুলো আমি নেক্সট ক্লাসে আপনাদের সামনে আরো সুন্দর করে দেখাবো। আর এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা, এই শিটগুলো আমি দিয়ে দিব। প্লাস টেন্সের জন্য আপনাদের মেইন পড়া থাকবে হচ্ছে এই কনজুগেশন অফ ভার্ব ফর্ম, এগুলো একটু পড়বেন। আর টেন্সটা পাস্ট টেন্সের যে 4 প্রকার, তবে এখানে আপনারা মেইনলি 2 প্রকার দেখবেন, পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস, বাকি দুইটা আমি দেখিয়ে দিব। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, যেন পরবর্তী ক্লাসে আমি আরো আপনাদের সুন্দর করে পড়ানোর উৎসাহ পাই। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলছি, আজকে যা যা দেখালাম সোহাগ স্যারের লেখা, সোহাগ স্যারের সুন্দরভাবে লেখা, অনেক সহজ সরল ভাবে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটা যারা এখনো নেননি, আমি বলবো একটা বই আপনাদের সারা জীবনের সম্পদ হিসাবে থাকবে। তো বইটা যারা নিতে চান, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, অথবা স্যারের নাম্বারে নক দিবেন, অথবা স্যারের ওয়েবসাইট থেকেও নিতে পারবেন। আর যারা এখানে প্রবাসীরা ক্লাস করেছেন, বা আমাদের দেশে যারা হাউস ওয়াইফ বা যারা পার্সোনালি শিখতে চান, বেসিকে খুবই দুর্বল, কাইন্ডলি আমার নাম্বারটা নিয়ে রাখতে পারেন। এবং ইংলিশ সাবজেক্টে আপনাদের কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে
একটু নক করবেন, আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব, আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় মনে রাখবেন, সর্বশেষ যে